ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় দক্ষিণ এশিয়ার প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় প্রতিবেশী দুই পারমাণবিক শক্তিধর দেশ মুখোমুখি অবস্থানে চলে এসেছে। চলছে নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা। এই বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র সাব এডিটর তুহিন তৌহিদ। তার কাছ থেকে বিস্তারিত জানব এবং সঙ্গে আছি শাহাদাত তনিম। তুহিন তৌহিদ, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছে। ধন্যবাদ আপনাকে। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে যে ২৬ জন নিহত হয়েছেন তাদের প্রতি শোক প্রকাশ করেই আজকে আমাদের সংবাদ পর্যালোচনাটা আমরা শুরু করতে চাই। এবং প্রথমেই আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই, এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের যে উত্তেজনা কাজ করছে, উত্তেজনা বিরাজ করছে অ্যাকচুয়ালি, সেই উত্তেজনার মধ্যে কে কোন পদক্ষেপগুলো নিয়েছে সেটি আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। আপনি জানেন যে মঙ্গলবারে ঘটনাটা ঘটে, এরপরই প্রথমে ভারত বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করে পাকিস্তানের বিরুদ্ধে, পরে পাকিস্তানও একই ধরনের পদক্ষেপ ঘোষণা করে। তো এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ঘটনা ঘটছে। সেটা হচ্ছে যে পাকিস্তানের সিন্ধু নদের পানি বন্টনের যে চুক্তিটা সেটা স্থগিত করছে ভারত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ হচ্ছে অতীতে আরও সংঘাত যেগুলো হয়েছিল এ ধরনের স্টেপে ভারত যায়নি। তো পাকিস্তানও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারতের বিমানের জন্য। তো এটাও বিপাকে ফেলবে। এই ধরনের এগুলো খুব কঠোর পদক্ষেপ। পাশাপাশি দুই দেশের সার্কের ভিসা নিষিদ্ধ করে দিয়েছে পরস্পর। যে দেশগুলো তারা দুই দেশই ভারত পাকিস্তানের নাগরিকদের সার্কের ভিসা দেবে না, আবার পাকিস্তানও একই পদক্ষেপ নিচ্ছে, ভারতীয়দের দেবে না। এরকম বেশ কিছু পদক্ষেপ আছে। সীমান্তে ওয়েগা এবং আরও যেসব সীমান্ত চৌকি ছিল যেগুলো দিয়ে বাণিজ্য হতো এবং দুই দেশের মধ্যে যোগাযোগ হতো, এগুলো বন্ধ করে দিয়েছে দুই দেশই। তো বাণিজ্য এখন একদম স্থগিতই বলা চলে দুই দেশের মধ্যে। তো সম্পর্কের ওই জায়গাটা এখন একেবারে বৈরিতার পুরোপুরি, যেটুকু আগে থেকেই একটা যেহেতু দুই দেশ প্রতিদ্বন্দ্বী এবং দুই দেশের মধ্যে একাধিকবার লড়াই সংঘাত হয়েছে, তো তাদের মধ্যে সম্পর্কটা অলমমধুর ছিল, কিন্তু এখন একেবারেই তোলানিতে গিয়ে ঠেকছে। তো এই ধরনের নানা পদক্ষেপ তারা নিয়েছে। এতে লাভ ক্ষতি কার হচ্ছে? এতে তো বিশেষ করে সংঘাত তো আসলে ভালো কারোর জন্যই হয় না। সংঘাতের এটাই একটা চরিত্র যে সংঘাতের কারণে উভয় পক্ষ সব পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। তো ভারতে যেহেতু একটা হামলা হয়েছে, ভারত এটার জন্য দায়ী মনে করতেছে পাকিস্তানকে। পাকিস্তান আবার বলছে না, আমরা দায়ী না। তো এটাকে কেন্দ্র করেই আসলে উত্তেজনা আর কি। এই দায় নিয়ে কিন্তু টিআরএফ অলরেডি এইটি স্বীকার করেছে দায়। টিআরএফ নিয়ে আসলে পাকিস্তান থেকে কোনো স্টেটমেন্ট দিয়েছে? টিআরএফ মানে যে সংগঠনটা, সেটা হচ্ছে বলা হচ্ছে যে লস্কর-ই তৈয়বার একটা শাখা বা এরকম কিছু বলা হচ্ছে। তো এটা আবার পাকিস্তান এটাকে দায় নিচ্ছে না তাদের উপরে, বলতেছে যে এটা আমাদের এখানে কোনো কনসার্ন নেই। পাকিস্তান যেহেতু দায় নিচ্ছে না, বলে প্রায় সময় অতীতে যেটা বলতো যে আমরাও তো ভিকটিম নানাভাবে, কারণ আমাদের দেশেও তো অনেক সময় হামলা টামলা হয়। আবার ভারত তো তাদের এটা দাবি করা, তারা বলেই আসছে সব সময় যে পাকিস্তান থেকে ঢুকে এখানে হামলা চালানো হয়। ভারত পাকিস্তানের এই উত্তেজনার যে চলছে সেটি কি যুদ্ধে মোড় নিতে পারে কিনা, আপনার কি মনে হয়? এখন ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনাটা, আজকে আমরা যেটা লক্ষ্য করলাম যে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে সীমান্তে গোলাগুলি হয়েছে কিন্তু কাশ্মীরে। জি। তো সেখানে 2 জন আহত হয়েছেন এরকম একটা খবর পাওয়া যাচ্ছে। তো গোলাগুলি হয়েছে এবং উত্তেজনাটা চরম একটা লেভেলে আছে। তো সীমান্তে এই সংঘাতের বিষয়টা আপাতত দৃশ্যমান। গতকালকে একজন সৈন্য নিহত হয়েছে ভারতের, সেটি সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। গতকালকে ওটা সীমান্ত সংঘাত, ওটা আমরা যেটা খবরে আমরা দেখলাম যে ওখানে জঙ্গি যারা ছিল জড়িত তাদেরকে খুঁজে বের করতে গিয়ে একজন ভারতীয় সেনা নিহত হয়েছেন। সেটা সম্ভবত এই জঙ্গিরাই তাকে
গুলি করছে, এরকম কিছু হবে আর কি। ভারত ওইরকম। পাকিস্তান থেকে অনেকেই মানে ঊর্ধ্বতন যারা রয়েছেন সংশ্লিষ্ট তারাও বলছেন যে আমরাও জবাব দিব। এই যে এক পাল্টাপাল্টি জবাব দেওয়ার যে একটি প্রতিযোগিতা শুরু হয়েছে, এখানে বিষয়টা হচ্ছে কি যে কোন সময় বা ভারত পাকিস্তান ইস্যুতে লোক দেখানোরও কিছু বিষয় থাকে। এটা পরস্পর দুই দেশের নেতারা তাদের নিজ নিজ দেশের লোকজনকে দেখাইতে চান, কারণ তারা নিজ নিজ দেশের লোকজনের মধ্যে এক ধরনের মানে বিদ্বেষটা জিয়ে রাখেন তাদের রাজনীতির স্বার্থে। এই বিদ্বেষটা চরম থাকার কারণে সেখানে তারা ওই যেমন পাকিস্তানে আজকে মিছিল হয়েছে, ভারতকে এটা জবাব দিতে হবে, সরকারের উপর চাপ ক্রিয়েট করতেছে। ভারতে তো অহরহ হচ্ছেই, এবং ভারতের রাজনীতিকরাও বিভিন্ন সভা সমাবেশে গিয়ে এখন এটা নিয়ে কথা বললে এটাকে রাজনৈতিক একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করবে। তো এইসব বিষয়গুলো হচ্ছে কি যে দুই দেশের মধ্যে একটা বিদ্বেষের জায়গাটা সাধারণ জনগণের মধ্যেও তৈরি করে রাখা হয়েছে, রাজনীতিকরা যেটা করে রাখছেন। তো সেটা তাদেরকে তুষ্ট করতে গেলে তো কিছু পদক্ষেপ তাদেরকে দেখাতে হবে। তো টিট ফর ট্যাট কিছু পদক্ষেপ দুই দেশই দেখিয়েছে, এবং এখন দেখা যাচ্ছে যে সীমান্তে একটা সংঘর্ষের দেখা যাচ্ছে যে সীমান্তে সংঘর্ষ হচ্ছে। এটি যুদ্ধে মোড় নেওয়ার কোনো পরিকল্পনা? যুদ্ধ আসলে কি, ভারত এবং পাকিস্তান দুটো দেশই পরমাণু শক্তিধর দেশ, তারা আগে 3বার যুদ্ধ করছে। কিন্তু এখনকার যে বাস্তবতা, এখন হচ্ছে ভারতে একটা ডানপন্থী একটা গভর্নমেন্ট, আবার পাকিস্তানেও একইভাবে ডানপন্থী একটা গভর্নমেন্ট, এবং পাকিস্তানের গভর্নমেন্টের ভারতের গভর্নমেন্টের দুই ধরনের মানে এই দুইটাই ডানপন্থী হয়, দুইটার মধ্যেই একটা কট্টর এলিমেন্ট আছে। তো সেখানে ধরেন কেউ কাউকে হামলা করলে, যে ধরেন 2016 সালে একটা সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, তো একবার দেখা গেল ভারত একটা সার্জিক্যাল স্ট্রাইক এবার করে দিলে রিটেলিয়েট হওয়ার একটা পসিবিলিটি বেশি থাকবে এবার। যেহেতু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন হামলাকারীরা আমরা খুঁজে বের করব, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে কি কোনো মানে পরিকল্পনা? সার্জিক্যাল স্ট্রাইক দেখেন, পরিকল্পনা তো এটা তো খুবই তাদের অভ্যন্তরীণ বিষয় ভারতের, এটা তারা একটা অনেক চিন্তা ভাবনা করে যে কোনো স্টেপ নেয়, এবং সেটা তাদের সিকিউরিটির বিষয়। তো আমার যে ধারণা, যেটা মনে হচ্ছে যে সার্জিক্যাল স্ট্রাইক 2016 সালের যেভাবে ভারত করছিল, এবার নাও যেতে পারে আমার কাছে মনে হচ্ছে, কারণ উত্তেজনা অনেকগুলো স্টেপ তারা ইতিমধ্যে নিয়ে নিছে। তো সেক্ষেত্রে এবার এমনটা নাও হতে পারে, আর এমনটা হলে একটা বড় সংঘাতের একটা আশঙ্কা তো থাকছেই। কারণ আমি আগেই বলছি যে পাকিস্তানের যে গভর্নমেন্ট এখন আছে, সেটাও আমি বলবো যে তারা যে খুব মধ্যপন্থী এমন না, তারা মধ্যপন্থী থেকে একটু মানে কট্টর লেভেলেই আমি বলবো, তারাও রিটেলিয়েট করতে পারে। এই মুহূর্তে কাশ্মীরের কি পরিস্থিতি, কি তথ্য আছে? আরেকটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে খাজা আসিফ, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, যে আমি দেখলাম নিউজে, উনি কিন্তু একটা কমেন্ট অলরেডি করছে। সে বলছে যে পাকিস্তানের কোনো নাগরিকের যদি কিছু হয়, ভারতকে অবশ্যই জবাব দেওয়া হবে। তো এই ধরনের কমেন্ট আসতেছে পাকিস্তানের ভেতর থেকে, এগুলো আসতেছে। আবার কালকে পাকিস্তান সরকারের কয়েকজন কর্মকর্তাও দেখলাম এই ধরনের কথাবার্তা বলছে। ভারত থেকে বলা হচ্ছে, অমিত শাহ বলছেন যে পাকিস্তানিদের এখানে যদি পাও ধরে এদেরকে পাকিস্তানে বিদায় করো। তো এই রিটেলিয়েটরি রিমার্কসগুলো আছে, চলতেছে, এই বিষয়গুলো চলতেছে আর কি। জি, কাশ্মীরের এখন কি পরিস্থিতি? কাশ্মীরের অবস্থাটা হচ্ছে যে কাশ্মীরে একটা বড় ঘটনা তো ঘটলো, তো এখন এখানে সিকিউরিটি লোকজন তো দৌড় পাকড়ের একটা বিষয় আছে, তারা জঙ্গি খুঁজতেছে, করতেছে। একটা আল জাজিরা একটা রিপোর্ট করছে যে 1,500-এর মতো লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ধরা হয়েছে, এরকম একটা রিপোর্ট করছে। তো ধরপাকড়ের একটা বিষয় আছে, আতঙ্ক আছে সেখানে, মানে খুব যে দ্রুতই স্বাভাবিক হয়ে গেছে এটা বলা যাবে না। অনেকে কাশ্মীরের মানুষজন এই জিনিসগুলো পছন্দ করেন, পর্যটকদের উপর হামলা এটা তো তাদের জন্য ক্ষতিকর। তাদের মধ্যে তারা এই জিনিসটাকে, সাধারণ মানুষ কাশ্মীরের যারা, তারা এটা আসলে ভালোভাবে নিয়ে নেয়, খুব বাজেভাবেই নিয়েছে। আর জঙ্গি কর্মকাণ্ড তো কেউই সমর্থন করে না। তো এরকম একটা বিষয় আছে আর কি, যে ওখানে একটা অস্বস্তি এবং একটা মানে মানে একটা গ্লুমি একটা অ্যাটমসফিয়ার আছে। আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই, পুরুষ পর্যটককেই শুধুমাত্র খুন করা হয়েছে, এটি কেন, কি উদ্দেশ্য থাকতে পারে? এটা দেখেন, কট্টরপন্থা এবং জঙ্গিবাদ এই বিষয়গুলো
ধরেন তাদের মনস্তত্ত্ব, তাদের সাইকোলজি টোটালি ডিফারেন্ট। তো এখানে তারা কেন শুধু পুরুষদের মারলো, বিচার মানে আবার ইয়ে করলো, আপনি জিনিসটাই তো খুব অস্বাভাবিক না যে একজন মানুষকে আপনি খুন করে ফেলছেন। হ্যাঁ, তো এই বিষয়গুলো এটা এই মনস্তত্ত্বটা আসলে তারা হয়তো কি মেসেজ দিতে চাইছে আমি জানি না। নারীদেরকে বাঁচিয়ে রাখলো, পুরুষদেরকে মেরে ফেললো, আমি আসলে জানি না, কিন্তু খুব নিন্দনীয় কাজ এটা। জি, এই যে ভারত পাকিস্তানের যে উত্তেজনা চলছে, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞাও চলছে, এই বিষয়গুলোর মধ্য দিয়ে বাংলাদেশের উপরে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে? বাংলাদেশের উপরে প্রভাব পড়তে পারে বলতে, বাংলাদেশের সঙ্গে তো ভারত এবং পাকিস্তান বাংলাদেশের প্রতিবেশী, এবং বাংলাদেশের সঙ্গে নানাভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আছে। পাকিস্তানের সঙ্গে রিসেন্ট টাইমসে বাণিজ্য বেড়েছে, এবং এই যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু আগামী রোববার বাংলাদেশে আসার কথা ছিল, সেটা স্থগিত হয়ে গেছে। তো এরকম প্রভাব তো পড়েই, এটা আলটিমেটলি প্রভাব পড়ে, এবং বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত উভয় দেশের সঙ্গে রিলেশন রাখতে চায়, বাণিজ্য করতে চায়। আমাদের তো সম্পর্কের ক্ষেত্রে আমরা যেহেতু কল্যাণকামী দেশ, আমাদের কারোর সঙ্গে বৈরিতা, কারোর সঙ্গে ভালো সম্পর্ক এইরকম না গিয়ে আমরা যে সবার সঙ্গে রাখতে চাই রিলেশন। তো সেক্ষেত্রে ওই দুই দেশের যদি অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়, বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়, সব কিছু হয়, তাহলে এটা ইনডিরেক্টলি আমাদের উপর কিছুমাত্র হলে এফেক্টটা তো পড়বেই। কোনো দেশের সংঘাত না হোক, আমরা সেটাই প্রত্যাশা করব। যদি যুদ্ধে জড়ায়, তাহলে সামরিক দিক থেকে কোন দেশ এগিয়ে থাকবে আপনার কাছে? এটা একটা অবান্তর প্রশ্ন। এটা দেখছি বিভিন্ন গণমাধ্যমে এই এর শক্তি এত, ওর শক্তি এত দিয়ে তালিকাও প্রকাশ করে ফেলছে। এগুলো অবান্তর। কারণ হচ্ছে, আপনার যখন পরমাণু অস্ত্র কোনো দেশের কাছে থাকে, তখন সেখানে আপনি কতজন 5 লাখ সৈন্য, আর 20 লাখ সৈন্য, আর 20 কোটি মানুষ, আর ওর 30 কোটি মানুষ, আর ওর 50 কোটি মানুষ, এইগুলো তখন আর প্রাধান্য বিষয় থাকে না। আপনি একটা পরমাণু বোমা ফেললে ওই ধরেন কতটুকু ক্ষতি হবে সেটা মেজার করে দেখেন। দুই দেশের মধ্যে দুই দেশের কতগুলো পরমাণু অস্ত্র আছে। সুতরাং এখানে আর অন্য কোনো হিসাবই থাকে না, কারণ কোটি কোটি লাখ লাখ মানুষ মারা যাবে, যুগের পর যুগ ধরে পারমাণবিক তেজস্ক্রিয়তা থাকবে, মানে ধ্বংসের অন্তহীন একটা ধ্বংসের পথে চলে যাবে। সেটা কারোই কাম্য নয় সেটা। সুতরাং এই শক্তির যে যেটা কার কত শক্তি, এটা সেটা, এগুলো যখন পরমাণু শক্তিধর কোনো দেশ হয়ে যায়, তখন এগুলোর আর বিচারের মানে আর তুলনা করারই কোনো প্রয়োজন হয় না। কারো সৈন্য কম থাকবে, কারো সৈন্য বেশি থাকবে, কারো মিসাইল একটা কম থাকবে, কারো মিসাইল একটা বেশি থাকবে। পরমাণু শক্তিধর একটা দেশ যদি তার একটা মিসাইল থাকে আর একটা মিসাইল দিয়ে হামলা করে, তো ওইটাই তো মানে আপনার মারাত্মক অনেক বড় ক্ষতি হয়ে যাবে। নিশ্চয়ই। আমরা এখন তো আপনার 1945 সালে হিরোশিমা নাগাসাকিতে যে বোমাগুলো পড়ছে, সেগুলোর সক্ষমতা তো এখনকার বোমায় নেই। এখন তো অনেক বেশি সক্ষম বোমা, অ্যাডভান্স টেকনোলজি, এবং পরমাণু বোমাগুলো আগের থেকে অনেক বেশি শক্তিশালী। তখন কত মানুষ মারা গেছিল, 2টা শহর পুরো পুড়ে গেছে। তো নিশ্চয়ই আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com চোখ রাখুন।